কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি কেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানে পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পিছনে ফিরে, জি আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটার দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়ম কানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি, যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়। আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার উপরে আবার মুখের উপরে কথাও বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর একটা কাগজ। যা, এটাকে খুলবি না। সোজা ওই যে জিন্স পরা মেয়েটা দেখছিস, তাকে গিয়ে দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু, কি রে, কি হয়েছে? ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম। এমন সময় মেয়েটা আবার ডাক দিল, এই ছেলে এদিকে আয়। আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসায় দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তোর সাহস তো কম না? তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার, কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড় খেয়ে হাবলার মতো ঠাই দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বোঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না। ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এটা কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হয়েছে, থাম। এবার যা তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা। আর তোর কোনো দোষ নেই, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথায় ওঠে আর বসে। আমার মুখের উপরে কোনো কথা বলার দুঃসাহস কারোর হয়নি এই কলেজে। এই কলেজ কেন, থাক। আর বেশি কিছু নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। শুধু তুই না, নতুন কেউ আসলেই কলেজে তাকে এমন মেডিসিনটাই দিই। যেই মেয়েটা আমাকে কাগজটা দিচ্ছে সেই মেয়েটা মাহির কাছে আসে। আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যে আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হচ্ছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সে মেয়েটা এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য।
খুব ডেঞ্জারাস মেয়ে। ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। মনে মনে হ্যাঁ, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া, এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি, কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ পেলে, কারণ সেখানে আমার পড়াশোনা কোনো দিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে, তাই এই শহরে চলে এসেছি। কিন্তু শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখন আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে করে দেখছে, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বলল, আকাশ, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখবো। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মাফি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহাল ভাবে মেরেছে। সে কে? সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, বাদ দাও, যা হয়েছে বাদ দাও। মাফিকে তোমার মতো কোনো ক্ষমতা এই কলেজের কারো নাই। এই কলেজের কেন, পুরো শহরের কারো নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে কি গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয় চুপ করে আছে। গুণগানই যেন হয়, বদনাম করলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। মনে মনে ভাবে, কিরে কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? দূর, মাথায় কাজ করছে না। স্যার, ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয় বেরিয়ে গেল। আমি আর আসিফ চুপ করে ক্লাসে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এইভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই তো কথা বলিস কোন সাহসে? হ্যাঁ, প্রিন্সিপাল স্যার ভয় চলে যায়। মাহিরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজে প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? মনে মনে ভাবি, না, আমার সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনো শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর মাহি আমার কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কি রে, কথা বলছিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছে আছে নাকি? আমি আমার মতো চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও। ওর সাথে তোমরা আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখে বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ আছে নাকি? হ্যাঁ, যে ওর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটা বলে, আরে মাহি ছাড় তো, বাদ দে। যা মার খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। আচ্ছা চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি থাকো কোথায়? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছুই নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এইসব চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না, তুই ছাড়া। আচ্ছা, তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করবো বল?
সে নাকি মাফিয়া টিমের লিডার, ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কীভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজ এইমাত্র কিভাবে করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেহারামভাবে মারে, যেখানে আমার ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তাদের সাথে করে নিয়ে গেছে। ধুর, যত চাই এসব থেকে নিজেকে দূরে রাখবো ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন, ক্রু কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উড়ি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখন নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে। আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়া জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হলাম। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়া লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রুগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানে সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয় না করে। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামাই দিয়ে নিজের গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নাই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটাল পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে কে তোমরা, আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক, একদম বেশি বাড়াবাড়ি করবি না, সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। আমাকে দেখে কি তোর ভয় হয় না রে, ছোট লোকের বাচ্চা? তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রুগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার? এই তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। ষাঁড়ের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। একটা বয়স্ক লোক আমায় হসপিটালে দিয়ে আসে। হসপিটালে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পরে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভোঁ ভোঁ করে ঘুরতে থাকে। পুরো হাসপাতালে ছেলে পেলে দিয়ে ভরে গেছে, সবার মাথায় তো আগুন উঠে গেছে। আমাকে এই অবস্থায় দেখে আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলেই এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই, তাও ছেলে পেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলে পেলের জন্য হসপিটালের বাহিরের কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেল বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এই সব কিছু জানে না, মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না।
ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বাঁচিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে, নাসিম, ইয়াসিন। ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা কে করলো? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরে আলাদা আলাদা স্থানে রেখে দেবো। মনে মনে না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওইসব ছেলেপেলেদের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিব। না, নাসির ভাই কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা ইউরোপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে এসেছে প্রায়। খাবারকে ওষুধ খেয়ে নিলাম, একটু রেস্ট করা দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম, ইয়াসিন বাদে। সবাই বের হয়ে গেল। শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললে হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়ার টিম, যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলে পেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে হচ্ছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আনবি। ওরাই আমার সাথে এইরূপ আচরণ করেছে। যত ছেলেরাকে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন, বিকেলবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুটা আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নাই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পিছনে যেই স্টোর রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আকাশ একটু ঘুমানোর চেষ্টা করে। বিকেলবেলা চোখ খোলার আগে দেখে ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল দুইটাকে তুলে নিয়ে স্টোররুমে ফেলে রেখে চলে আসছি। এই যে নেন মাল দুইটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যার আগে সবাই কোমরে গুজিয়ে মেশিন নিয়ে গেছি, গিয়ে ফার্স্টে ভালোই ভালো বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করা ভাই, যখন বাংলা ভাষায় বুঝাইতে পারি নাই, তখন মেশিন কপালে থেকে তুলে নিয়ে আসছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এইভাবেই দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা এখনও স্টোররুমে বন্দি। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায় নাই এই 2টাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোররুমে গেলাম, যেখানে মাল 2টাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরুর ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোররুমের ভিতরে গেলাম। গিয়ে দেখি মাল 2টাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখেই একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা, বলে বুকের মধ্যে সচরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি জানতি তাহলে এখনই দম আটকে মারা যাইতি। ইয়াসিন সেলাই রেঞ্জ আর কাঁটাটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাঁটাটা দিয়ে গেল। সেলাই রেঞ্জটা হাতে নিয়ে দুজনের পা বরাবর 2টা সজরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে যে ভেঙে গেছে সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুইজনেই মা গো বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে?
তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই ষাঁড়ের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে। প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না তার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কি করো তা আমরা জানি না। লিডার অর্ডার করছে তাই তোমার সাথে এই রূপ করে করছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নাই। আমি কাটারটা হাতে নেই, তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুজে দেই যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকি। চিটচিট করে রক্ত পড়তেছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প সময় পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আহসান হবে। আকাশ ছেলে দুটোর কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলে। ছেলে দুটোর সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আকাশ ইয়াসিনকে ডেকে বলে এই দুটো বডিকে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসতো, যাতে করে মানুষজন দেখে। পুরো শহর তো হাহাকার লেগে গেছে। মাফিয়ার ছেলেদের এইরকম বেধড়কভাবে কে মারল? কার এত বড় বুকের পাটা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মাহির তো পুরো মাথা খারাপ হয়ে গেছে। যে করেই হোক এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আকাশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওর মনে হচ্ছে কিছুই যেন হয় না। পরের দিন সে কলেজে যায়। আসিফ আর নাফিসা আকাশকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কিরে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলে রে? আর একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়া ছেলে দুটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমি ওকে শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাফোসা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি, এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো। স্যারের অনুমতির প্রয়োজন নাই, কারণ মাহির কথা একবার যখন বলছে সবাই চুপ। নাফিসা তো ভয় শেষ। আকাশ প্লিজ, কখন কি করে বসে তোর সাথে? আর টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা বলল যে তোকে মেরে হাড়গুড় গুঁড়ো করে দিয়েছে। ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আরেকটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কার জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মিটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয় না? কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আকাশ চুপ করে আছে। শোন, তোর উপর আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপর নজরদারি রাখবে, মাথায় রাখিস। আচ্ছা। ক্লাস করে বাসায় চলে গেলাম। এইভাবে আরো কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। আই, এদিকে আয়। হ্যাঁ বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বার একটা ফোন আসে। যে ছেলে দুইটাকে ঝাড়া মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছু শুনতে পাচ্ছি না, খালি মাহির কথাই শুনছি। ওকে যে করে হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো এক কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা মাহি ফোন রেখে দিয়ে বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বোঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই, এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম।
এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতেই দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? আচ্ছা শোন, যেখানে আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম, তোর নাম ওরা জেনে গেছে। তোমার সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনে বুকে কে আমার গায়ে হাত দিবে? এমন মাস এখনো পয়দা হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতেই কিছু একটা করবে। আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলে পেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার ওম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তারা নিশানকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নেবে? আকাশ তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করে। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তায় মোড়ের জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলে পেলে ওম নিয়ে ফিট হয়ে আছে। আকাশ শুধু অর্ডার করবে, সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত গ্রুপ আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের গ্রুপ মেম্বারদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক গ্রুপ আছে, সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথে ছিল সব কয়টার নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল গ্রুপ মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে পড়বে এই ধারণা কারও নেই। বিকেল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশের লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে। আর আকাশ বলে দেয় ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার গ্রুপরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাটি বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আছে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কয়টার মাথায় খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ হয়ে পড়েছে। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আকাশের ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটছে। এবার ইয়াসিনের সাথে ওর দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলে পেলে আরও এক ঝাঁক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় 100খানিক মাফিয়ার গ্রুপকে মেরে জায়গার মধ্যে তুলোধনা বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এত জনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার গ্রুপরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলত। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস? তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কয়টাকে গাড়িতে তুলে নিয়ে যা। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলে পেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আকাশের ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি ছুটতে শুরু করে।
মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসলো। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাহিরে গোলবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগেই লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোকরশ্মি এসে আকাশের মুখের উপরে পড়ে। মাহি তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপেলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলেছিল। না হয় কখনোই ওখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কেই বা এই লোক? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাক হয়েই যাচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমি মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই, আপনার উপরে কোনো রাগই নাই আমার যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। উঠেন এবার। নাসির ভাই আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করেই ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনোই হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদ কে? তার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, মাহি চুপ করে আছে। আর যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরতে পারতি না। তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই। তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়েছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারিদিকে তাকিয়ে এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার দল এসে একত্রিত হয়েছে। মাফিয়া লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নেই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্য করে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিংস অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশকে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাবে এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। হঠাৎই কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আকাশ তো হা করে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সামনে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? মনে মনে কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজনই এখন তুমি তুমি করেই কথা বলে।
আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আকাশের হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হা হয়ে আছে মেয়েটার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আমার নেই। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি আমার কাজের জন্য। আমি সরি। কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না। কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোঁটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কী রূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনো দিনই ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না আমাকে একদম। গেলাম আমি, বলে উঠে চলে যাই। এই আকাশ, শোনো প্লিজ। কে শোনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হাহ, হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে মাহি, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরিয়ে দিবে না। কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠুকরাবে সে নেহায়েত বোকামি করবে। আকাশ বাসায় চলে যায়। একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়। কারণ আকাশকে চিনে না এখন শহরে এমন কোনো লোক নেই। অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেয়, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কি হয়েছে জানতে। দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তো তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মাহির মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এই সব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরো কত কি ভেবে নিয়েছি। তো চল, কোথা থেকে ঘুরে আসি। আসিফকে ফোন দে। আচ্ছা ওইট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়ল। একটা ছেলেকে কয়েকজন মিলে বেধরমভাবে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারতেছি না। ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানো প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত ভেজাল করিস না। আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারতেছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে এতগুলো মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন পে পে করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে কপালে ধরে। এই বেশি জবানে শিখেছে মনে হয়, সোজা বাংলা কথা কানে যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আকাশ মাহমুদ এইসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিছে। আমার নাম শুনতেই ছেলেটা সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি দুই তিনজন যারা আছে ওর সাথে সবাই তো অবাক। কি রে, ওর কি হলো? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন?
বাকি ছেলেগুলাও আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ ভাই, আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। আকাশের নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আকাশের পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করবো না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যে রূপটা ভেবেছিলাম তার চেয়ে পুরোটাই ভিন্ন তুই। আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। মাহিয়াস আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হাঁ করে আছে। কি রে, কি হয়েছে রে? শোন আকাশ, ওই মেয়ের সাথে এইসব একদম জড়াবি না। ওই মেয়ে আস্তে একটা ডাইনি। আরে পাগল নাকি, ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমই সুন্দর রে। তাহলে তুই কি ওর গলায় ঝরে পড় না? সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করে, হ্যাঁ কি রে? ভাই, দুবাইয়ের মাফিয়ারা যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবজে করে নিবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবজে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজকর্মে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চাই। আকাশ সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসিরকে ফোন দেয়। হ্যাঁ আকাশ ভাই, বলুন কিভাবে স্মরণ করলেন আমাকে? ভাই, স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজে কর্মে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। এটা কোনো কথা না, তো বলো আমাকে কেন স্মরণ করলে? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমার দেশের উপর। ওকে বোঝান, না হয়তো আমার দেশের উপরে কুনজর দিবে, তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ ভাই, ওই কামিনীটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ওর সাথে আমার এখন আর সম্পর্ক নাই। কিন্তু ওই শয়তানের নজর আমি তোমার দেশের উপর পড়তে দেব না। তোমার যেই সাহায্য লাগবে আমাকে বলবে। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দেয়, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না। খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে, ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজ যায়। নাফিসা, আসিফ ওরা আগে থেকেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো মাথায় রাগ উঠে যায়। আকাশ মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো হা হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলা ফেলাই দিব। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথা মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার। এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই না ফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস ব্যাটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে। তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে, কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, ব্যাটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এসব কাজের যোগ্য নয়। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দেবো? তোমার উপর ভরসা করে আমার ঠিক হয়নি। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন আমায়, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবজে এনে ওর
অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাছে ইন্তজাম দেব। তার আগে যা করা করতে হবে, না হয় তুমি জীবনে তোরে প্রাণ হারাবে। না না বস, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথায় কাজই করতেছে না। আকাশ তো বলল নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। কিভাবে কি করব আমার মাথায় তো কাজই করছে না। আকাশ ক্লাসে গিয়ে বসে আছে। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না। চুপচাপ বসে আছে। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর সে পকেট থেকে ফোন বের করে দেখে ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখে ভাই, ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। আর তারা শহরে আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আকাশ ইয়াসিনকে ফোন দেয়। ইয়াসিন, এখনই এই জায়গায় আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আকাশের ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে আকাশ অপেক্ষা করছে। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারাই বাকি আরো 2-1জনকে যদি ধরতে পারি। হ্যাঁ, গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না, যে আলিবাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আকাশ নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলে। সমস্যা নাই, ছেলেপেলে রেডি আছে। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পা দিতে পারবে না। এমন নাজেহাল অবস্থা করবো ওর। আকাশ তারপর বাসায় চলে যায়। রাতের বেলায় ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে দেয় বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খোলে না। ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলে, ভাই, এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতেই রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আকাশ 30 মিনিটের মধ্যে সেখানে চলে যায়। ভাই, সব রেডি। আকাশ শুরুতে গিয়ে ভালোই ভালোই বলে, বাকি সাথীদের নাম বল। তোরা যাই করিস না কেন, আমার মুখ থেকে নাম বের করতে পারবে না। এত টর্চার করে তোর নাম বের করতে পারলে না, ধরে নে আর পারবে না। মারতে মারতে মেরে ফেললেও পারবে না। এখনো কি টর্চার করেছি? সবে তো মাত্র শুরু। ইয়াসিন, গরম পানি নিয়ে আয় তো, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আকাশের সামনে রাখে। ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল, আর মুখের মধ্যে একটা কাপড় গুজে দে। ইয়াসিন সাথে আরও একজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নেয় আর মুখের মধ্যে কাপড় গুজিয়ে দেয়। আকাশ গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেয়। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মোচড়ামুচড়ি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। আকাশ তারপর মরিচের গুঁড়োগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দেয়। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতির সুরে বলতে থাকে পানি। আকাশ ওর হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দেয়। সে গটগট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝেই গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস কর, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, 2-1জন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিন পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারো পূর্বের পরিচয় নেই, আমাদের উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস, ভালোই ভালোই নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাব। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1জনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। এই যে ভাই, সই। আকাশ সুইটা নিয়ে ছেলেটা রগের মধ্যে ফুটাতে থাকে।
ছেলেটা ব্যথার তাড়নায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন আমি আর কারোর নাম জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আকাশের কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা, বাকি দুইজনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট, ফোন এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে যেই দুজনকে চেনে তাদের পিক দেখায়। আকাশ একজনকে চেনে না, কিন্তু দ্বিতীয় জনকে দেখে তো আকাশের মাথার উপর যেন বাজ পড়েছে এমন অবস্থা। এটা কি করে সম্ভব? এই তুই সত্যি বলছিস তো? তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এ দেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার দেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছু দেখভাল করে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আকাশ তো দ্বিতীয়বারের মতো শকড খায়। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানে? আকাশের মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন, ওকে এখানে এভাবে ফেলে রাখ, আর ছবি রেখে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যে ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে, তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখনো আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? আমি জানি তুমি কি বলবে, যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মাহি, গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমায় ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বাহানা করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো, তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আকাশের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আকাশের কাঁধটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টকটা ওপেন করে। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। তারপর আকাশ ফুচকা অর্ডার করে। এই কিরে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এইসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। মাহিকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছা করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। মাহি তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আর যদি আমি মিশনে না আসতাম তাহলে সত্যিই তোমায় ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নেই। আজ খুব খারাপ লাগছে, যেদিন আমি তোমায় নিজ হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। মনে মনে, মাহি তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী। তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহায়েত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটাই দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনের নাম্বার আদান প্রদান করে নেয়। আকাশ বাসায় এসে ক্লাস ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় শরীর এলিয়ে দেয়। এমন সময় ইয়াসিন ফোন করে। ভাই, জাসুস ওইটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একই সাথে বন্দি করো,
প্রথমে ভালোই ভালো জিজ্ঞেস করো, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেইরূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামেগঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে, যে কোনো সময় যদি ডাক দেই সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই ভালোই জাসুস থেকে উত্তর চায়। সে প্রথমে না করে, পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তাকে ওর সামনে আনে আর বলে, দেখ, একবার যদি ভালো ভালো মুখ না খুলিস তাহলে তোর হ্যালো এমনটা করব। সে ভয়ে সব কিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। আকাশ না খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমাচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীরটা এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই, কি বললাম? তুমি এখনো খাওনি মানে কি? যাও, এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি। তো এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো, আর বলছো রাগ না করতে? আচ্ছা, যাচ্ছি। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাহির থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকেলবেলা জাসুস দুইটাকে যেখানে রেখেছে সেখানে যায়। ভাই, জাসুসটা ভয়েস সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটা বের করেছি। তবে বাকি আরো বহু মানুষ আছে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নাই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবি। আকাশ ইয়াসরবির ভাইকে ফোন দেয়। আকাশ ভাই, হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম ওই আলী বাবাকে বোঝানোর জন্য। ভাই, ওই শয়তান আমার কথা শুনছে না। সে নিজেকে বড় ডন মনে করতেছে। ভাই আপনি বলেন, ওই শয়তানকে কি করব? লাথি খাওয়া মানুষ কখনো কথায় মানে না। ওকে সার্চ করতেই হবে। এবার ওই আলী বাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আর কিছুটা দিন সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও, সময় মতো খেল খতম করে দেবো। আর মাহি, আমাদের কিছু জাসুসের কোনো খবর পাচ্ছি না, প্রায় 10-12 জন জাসুসের এক অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আকাশ আসার সময় ইয়াসিনকে বলে আসে জাসুস দুইটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আর একটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এইভাবে আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম 70 জন জাসুস সব কয়টাকে আটক করে। তারপর একে একে সব কয়টার কাম তামাম করে। অন্যদিকে মাহির আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীরেই হচ্ছে। তবে দুজনে সবটা উপর থেকে প্রকাশ করে ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়ছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। তার সাথে এসব কি হচ্ছে? এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরনো কিছু শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়ার লিডার, তুমি যে সমস্যাটা সমাধান করো। আরে, এগুলো আমার বাম হাতের কাজ। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে কিছু ছেলেপিলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টে মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির থেকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য। যেই না মাহিকে কোপ দিবে, মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ দৌড়ে গিয়ে ছেলেটার সেনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একত্রে এগিয়ে আসে।
আকাশের পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে একটা একটা করে মারতে থাকে। কারো হাতে, কারোর পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগলি, কান্না করছো কেন? আমি আছি তো। আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাঠা কার হয়েছে যে আমার কলিজার গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আকাশের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আকাশ কেমন, কাকে সে ধোঁকা দিতে যাচ্ছে, যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো সেই তাকেই। সে আজ বুঝে গেছে আকাশের বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আকাশ মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকম শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসে। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আকাশকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আকাশ এই কয়দিনে লক্ষ্য করেছে মাহিও কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আকাশ যে সময়টা ওর সাথে থাকে সেই সব সময় আকাশের সাথে ছায়ার মতো লেগেই থাকে, আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেই। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে, আর সে আকাশকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারাতে ফোন রিসিভ করে। কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যায় ছিলাম, আকাশ আমার সাথে ছিল, তাই ফোন রিসিভ করিনি। মিথ্যে বললাম। ও শোনো, হাতে আমার বেশি সময় নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব। আমি তখন তুমি আকাশে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করার ঠিকানার মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। মাহি কি করবে কিছুই মাথা কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবে করাতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে আকাশ, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? আমার মাকে বাঁচাতেই হবে। মনের মধ্যে পাথর রেখে না না বস, মিস হবে না। আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয়। আকাশ, বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া থাকবো কি করে আমি আকাশ? বলে কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। আকাশ সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে। তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নিবে, আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখবে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আকাশ মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রে করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না পিছু হেঁটে যাবে? সকলেই একত্রে বলে ওঠে, আকাশ ভাই, আমরা কখনোই পিছু হাঁটবো না। যত যাই হোক না কেন, বাইরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলেই ওই আলিবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। আকাশ তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো ফোন দেয়, তাও কোনো খবর নাই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা, সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাইনি। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকেলে দেখা করব। আচ্ছা। তারপর আকাশ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়।
বিকেলবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আসতেছি। 5 মিনিটের মধ্যে মাহির বাসার সামনে চলে যায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছে। উপরে আবার পার্ক। দুজনেই বসে বসে কথা বলতেছে। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটাকে খেলা করতেছে। আকাশ দূর থেকে ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। কি কিউট লাগতেছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো কখনোই ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। আকাশ হঠাৎ লক্ষ্য করে মাহির ব্যাগে থাকা ফোনটা পাচ্ছে। আকাশ প্রথমে চিন্তা করে মাহিকে ডাক দিবে কিনা। পরে আবার ভাবলাম, না থাক, মেয়েটা খেলতেছে খেলুক, ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতেই কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ার পেছনে যে বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে। আর বস আরও কয়েকটা টিম দেশে পাঠিয়েছে। বড় বড় যত বাড়ির সুপার শপ আছে সব জায়গায় মাইন্ড ফিট করে রাখবে। পুরো শহর মিনিটে তামা হয়ে যাবে। এমনিতেই আকাশ একটা ঝটকার মধ্যে আছে। তার উপরে এমন মেসেজ দেখে ওর পায়ের নিচ থেকে যেন মনে হয় মাটি সরে গেছে। আকাশ ভাবতেছে এখন কিভাবে কি করবে সে তো এখন সব জেনে গেছে। সে মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলে। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চা পড়ে। বাচ্চাটাকে দেখে তো চাপটি ধরে কান্না শুরু করে। এই যে, এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাই নাই। সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি রাখবেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আকাশের পাশে বসে। কলিজা, আমাকে কেন জানি খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। মনে মনে নিজেই তো প্রতারণা করতেছো। থেকে বা হারিয়ে যাওয়ায় কি বা আসা যাবে? কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আকাশ মাহির দিকে হাত বাড়িয়ে দেয়। মাহি আকাশের হাতটা ধরে, ওর বুকের উপর রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যিই ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। আকাশ মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আকাশকে বারবার ভাবতে বাধ্য করছে। আকাশ যখন মাহির বুকে হাত দেয় তখনই সে বুঝতে পারে মাহি কোনো না কোনোভাবে ওকে সত্যি ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে সে যে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। সে মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় মাহি আকাশের বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আকাশ মাহিকে অনেক কষ্টে শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিকশা নেয় বাসার উদ্দেশ্যে। আকাশ আগেই মাহিকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিকশা থেকে আর আকাশকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আকাশ আর পাল্টা প্রশ্ন করে না যে কোথায় যাবে। সে তো জেনেই গেছে মাহি তাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, যাব। আকাশ বাসায় না গিয়ে সোজা রিকশা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আরও অনেক ক্রু মেম্বাররা আছে। সে ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে।
ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আকাশ একা যাবে। তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন, সমস্যা নাই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে। মা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আকাশের কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠিয়ে দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আকাশ বাসায় চলে আসবে, তার আগেই সে নাসির ভাইকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আকাশ তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নেই। বাসায় সে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু মাহির সাথে কথা বলে, পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয়। আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আকাশ শার্টটা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুজে নেয় আর ইয়াসিনকে ইনফর্ম করে সে বের হচ্ছে। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহি বাসার সামনে অপেক্ষা করছে। আকাশ গাড়ি নিয়ে রওনা হয়েছে, কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। চোখের কোণে বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর আকাশ আসে। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আকাশ মাহির দিকে নজর পড়তেই ওর চোখ যেন ফেরাতে পারছে না। একদম হুড় পরির মতো লাগছে মাহিকে। আকাশ মাহির দিকে এক নজরে চেয়ে আছে। আকাশ, হয়েছে, চলো। মাহির কথায় আকাশের হুঁশ ফিরে আসে। ও চলো। এই ওয়েট ওয়েট, একটা কাজ বাকি। বলে মাহি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আকাশ থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমায় মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয়, আকাশ না দেখার মতন করে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, চলো। মাহি আকাশকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। আকাশ বাসায় যাওয়ার পর দেখে কেউ নাই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পর এই পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50-60 জন হবে ছেলে। মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আকাশ এতজনের সাথে কখনোই পেরে উঠবে না। এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ, এখনো সময় আছে, ভালোই ভালোই আমার দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দেব তো। আলিবাবা বাংলাও পারে। তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব সেটা ভাবলি কি করে? আই, তোর খুব দেমাগ, হ্যাঁ? আই, তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে চিড়ে নিয়ে আয়, আজ দেখবো ওর কত বড় কলিজা হয়েছে। আমার সামনে বড় বড় কথা বলে। ছেলে পেলে আকাশের দিকে এগিয়ে আসে মারার জন্য। আকাশ ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যে মাটিতে শুইয়ে দেয়। এবার আরও কিছু ছেলে পেলে এগিয়ে আসে ওকে মারার জন্য, হাতে বিভিন্ন রকমের তলোয়ার। আকাশ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলাকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, তার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ পিছন ফিরে দেখে নাসির ভাই, যাকে সে অন্ধের মতো ভরসা করত, সেই নাসির ভাই তার সাথে। আকাশের যেন বিশ্বাসই হচ্ছে না। আকাশের মাথার পেছন সাইড থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলিবাবার লোকেরা এসে আকাশকে ধরে ফেলে, এমনভাবে ধরেছে সে নড়তে চড়তেও পারছে না। আলিবাবা এসে আকাশের থুতনির মধ্যে হাত দিয়ে, আয় কুত্তার বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরে ডন মনে করিস? ভালোই ভালোই বলেছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে।
এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে আলী বাবা না, ওকে তুমি নয় আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস আমাকে লাথি মারে। বলে আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তল তাক করে যেই না ওকে শ্যুট করে, মাহি দৌড়ে আকাশের সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দেবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনো সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপরে হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার ক্রুর সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও ছোট্ট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবার টিমে সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভো ভো করে ঘুরতেছে, সে যেন শক্তিই পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে। ভাই, আমার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাইকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আকাশ পায়ের থেকে জুতা খুলে আলিবাবার গালে কষিয়ে কয়েকটা লাগিয়ে দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পরেই পুরো শহরটা তামা হয়ে যাবে, তোরা শুধু দেখেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চা চাইতেও ছোট। সেই সবটা নিজের ভিতরেই রেখে দে। আমি ছেলেপেলেকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিকমতো কথাও বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই, তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশেই কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে এই 2 মুখী সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতে আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে। ভাই, মাহি ঠিক আছে, আপনি চিন্তা করেন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন কি হবে ওনার? এই অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আসলে এর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখন জ্ঞান ফেরার কোনো নাম নিশান নাই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলেছি শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আকাশ মাহির কাছে যায়। আকাশ মাহির কেবিনে ঢোকার পর দেখেছে মাহি একটা বেডের উপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আকাশ মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না, মাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিয়ে দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই এই, কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আকাশ কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহিরের জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথে বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নাই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আকাশের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। মাহির জ্ঞান ফিরতেই দেখতে পায় আকাশ তার পাশে বসে আছে। মাহি বেডে শুয়েই কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আকাশের সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আকাশের সামনে যাবে?
এই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধুমাত্র এমনটা করেছি। আমার কাছে অত টাকা নেই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। মাহিকে জড়িয়ে ধরে, এই বাবু চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে আকাশ তারপর মাহিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আকাশের মায়ের কাছে, ওদের আসল ভিটেমাটি যেটা সেখানে। আকাশের মা তো মহা খুশি, একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আকাশের মাও চাচ্ছিল আকাশের বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দিব আমি। আকাশের মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আকাশ মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আকাশ আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি, দুজনেই সংসার জীবন শুরু করে। মাহি এখনো আগের মতোই আছে, কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আকাশের জন্য। কোনো মেয়ে যদি আকাশের দিকে চোখ দেয় বা ওর সাথে কথা বলতে আসে, তাহলে মাহি তার 12টা 13টা 14টাও বাজিয়ে দেয়। আর আকাশ এখনো নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনো কেউ নজর দিতে 10 বার চিন্তা করে না, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। নজর দিলেই শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আকাশ আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আকাশ আর মাহি এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশি ভাবেই আর একটা ঘটনার সমাপ্তি ঘটল।